হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা। অলরেডি আমরা এর উপর 6টি ক্লাস করে নিয়েছি। আজকের আমাদের সপ্তম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা জানবো ভাগশেষ উপপাদ্য সম্পর্কে এবং এই রিলেটেড আমাদের কি কি ধরনের সমস্যা আছে সেই সম্পর্কে ধারণা নেব। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই একবার দেখে নিও। আগের ক্লাস ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো ওই ক্লাস ভিডিওগুলি যদি না দেখো তাহলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে পারবে না। তো অবশ্যই আগের ক্লাস ভিডিওটি দেখে নিয়ে আজকের ক্লাসটি দেখো এবং আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসটা আমরা শুরু করছি একটা ছোটবেলার খুব সহজ ভাগ দিয়ে। কি না, আমরা মনে করো একটা সংখ্যা 7কে 2 দিয়ে ভাগ করতে চাইছি। কিভাবে ভাগ করতাম? আমরা প্রত্যেকটা ধাপের দিকে নজর দিই। কিভাবে করতাম? এই 7 সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করতাম। তার মানে 2 এর নামটা পড়তাম ততক্ষণ যতক্ষণ না সেটা 7 এর সমান হচ্ছে বা 7 এর থেকে কম থাকছে, কিন্তু কোনোভাবেই যেন 7 এর থেকে বেশি না হয়ে যায়। তাহলে আমরা করতাম 3 দুগুণে 6, বিয়োগ করে পেতাম, এটা বিয়োগ করতাম, করে 1 পেতাম। এই হতো আমাদের ভাগ। এবং ভাগ করে যেগুলো পেলাম সেগুলোকে সব এরকম নাম দিয়ে ছোটবেলায় শিখেছিলাম। এই প্রত্যেকটা জিনিসের একটা করে নাম ছিল, মনে করো। দেখো কিরকম ছিল, আমরা ভাগ করে যেটা পেলাম সেটাকে বলতাম ভাগফল। এই নিচে যেটা পড়ে থাকতো সেটাকে বলতাম ভাগ শেষ। আর যেটাকে ভাগ করা হতো সেটাকে বলা হতো ভাজ্য। আর যেটা দিয়ে ভাগ করা হতো সেটাকে বলা হতো ভাজক। তো আমরা একটা ভাগের ক্ষেত্রে এরকম 4 রকম জিনিস জেনেছিলাম: ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। এবং এদের মধ্যে একটা খুব সুন্দর কানেকশন ছিল। কিরকম কানেকশন? কানেকশনটা হচ্ছে এরকম যে এই 7 সংখ্যাটা তুমি সবসময় এইভাবে পাবে। কিভাবে পাবে না, যেটা দিয়ে ভাগ করছো কিন্তু যেটা ভাগফল পেলে যোগ যেটা ভাগশেষ পেলে, এইভাবে। মানে সূত্রটা আমাদের এরকম ছিল যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। দেখো, এই যে একটা জিনিস আমরা খুব ছোটবেলায় প্রায় প্রত্যেকেই শিখেছি এবং এর উপর বেশ করে আমরা বিভিন্ন রকম অঙ্কও করেছি। এই জিনিসটা আমরা যে করলাম এর ক্ষেত্রে বেশ কয়েকটা পয়েন্ট আমাদেরকে নোট করতে হবে। কি কি পয়েন্ট নোট করতে হবে? দেখো, পয়েন্ট টু বি নোট। নাম্বার 1, একটা পয়েন্ট হচ্ছে আমাদের, দেখো যেটা দিয়ে আমরা ভাগ করলাম অর্থাৎ যেটাকে আমরা বলেছি ভাজক, এইটা এই অঙ্কের ক্ষেত্রে ছিল 2 এবং এইটা আমাদের ছিল যে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, যে কোনো সংখ্যাকে। তার একটাই শর্ত ছিল যে যেটা দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজকটা যেন কখনো শূন্য না হয়। মানে আমরা শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে সব সংখ্যাকে ভাগ করতে পারি, এইটা ছিল একটা শর্ত। আচ্ছা, 2 নম্বর একটা পয়েন্ট তোমরা লক্ষ্য করো, এখানে একটা ছিল, সেটা হচ্ছে এরকম: আমরা যে ভাগশেষ আর ভাগফল পেলাম, এই যে দুটো, ধরো নাও আমি ভাগ করে এই ভাগের ক্ষেত্রে ভাগফল পেয়েছি 3, ভাগশেষ পেয়েছি 1। যদি তুমি করতে, তুমিও ভাগফল 3 পেতে, ভাগশেষ 1 পেতে। যেই করুক না কেন, এই বিশ্বের যে কোনো ব্যক্তি, যে কোনো মেশিন যে এই ভাগটা করবে তাকে কিন্তু অ্যান্সারটা একই পেতে হতো। আমার প্রশ্নের উত্তর তোমার প্রশ্নের উত্তর আলাদা হতো না। তার মানে আমরা এরকম একটা জিনিস শিখেছিলাম যে এই যে ভাগফলটা অর্থাৎ এর ক্ষেত্রে হচ্ছে 3টা এবং ভাগশেষটা এর ক্ষেত্রে হচ্ছে 1টা। এটা কি হবে? সর্বদা অনন্য হবে। মানে যাকে ইংরেজিতে বলা হয় ইউনিক। মানে সবার জন্য একই উত্তর হবে, আমার জন্য 1, অন্যের জন্য আরেক, এরকম আলাদা আলাদা কিন্তু হবে না। তো দেখো, আমরা আরেকটা পয়েন্টের কথা ভাবছি, 3 নম্বর পয়েন্ট। সেই পয়েন্টটা খুব কমনলি আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে দেখো এই ভাগশেষের উপর লক্ষ্য করো। এই যে ভাগশেষ যেটা পেলাম 1, এইটার একটা বিশেষ গুণ হচ্ছে এই ভাগশেষ কখনো এই ভাজকের থেকে বড় হবে না। ভাগশেষটা ভাজকের থেকে বড় হতে পারবে না। তাহলে ভাগশেষ সর্বদা কি হবে? ছোট হবে। কার থেকে? ভাজকের থেকে। অর্থাৎ এখানে যেমন ছিল 2, আমি নাম্বারগুলো লিখছি বোঝার জন্য। আমরা ভাগটা ততক্ষণই করতাম যতক্ষণ না এই জায়গাটা এর থেকে কমে যাচ্ছে, তার মানে কম হলেই তবে ছাড়ি। তাহলে সবসময় কি হয়? ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়। আরেকটা কি হতে পারে? ছোট তো অবশ্যই হয়, আরেকটা হয়ে যেতে পারে কি, যদি এটা মিলে যেত ভাগটা তাহলে এটা শূন্য হয়। তাহলে হয় ভাগশেষটা ভাজকের থেকে ছোট হবে যদি অশূন্য কোনো সংখ্যা হয়, আর না হলে কি হবে? না হলে
ভাগশেষ সমান শূন্য। এই দুটো ঘটনার বাইরে কিন্তু কোনো ঘটনা হবে না, হয় শূন্য হবে, আর শূন্য যদি না হয় তাহলে সেটা অবশ্যই ভাজকের থেকে ছোট হবে। দেখো আমরা এই ছোটবেলার ভাগ থেকে এতগুলো কি পয়েন্ট বার করেছি। এবারে দেখো আমরা যখন একটু বড় হলাম, যখন আমরা বীজগণিত জানতে শিখলাম, বিশেষ করে ক্লাস 8 এর কথা ভাবো, তখন আমরা এই ধরনের ভাগ করতে শিখেছিলাম। কি ধরনের ভাগ? আমরা যে এখন পড়ছি বহুপদী সংখ্যামালা, দেখো ক্লাস 8 এও বহুপদী সংখ্যামালা ছিল, কিন্তু তখন তার নাম হিসাবে জানতে না যে ওটা বহুপদী সংখ্যামালা। আমরা এই চলরাশি দিয়েও ভাগ করা শিখেছিলাম। যেমন তোমাদেরকে একটা দেখাচ্ছি, মনে করো এরকম একটা ভাগ, এটা ছিল আমাদের 1 নম্বর এক্সাম্পল। এবার 2 নম্বর এক্সাম্পলের কথা ভাবো। কি ভাগ ছিল? মনে করো আমাদের এরকম ছিল 3x² প্লাস 5x প্লাস 1। এই বহুপদী সংখ্যামালাটাকে ভাগ করতে বলছি x - 1 এরকম একটা বহুপদী সংখ্যামালা দিয়ে। দেখো ক্লাস 8 এ তোমরা এরকম ভাগ করেছো। তো দেখো এই ভাগটা যদি করতাম আমরা কিভাবে করতাম? x - 1 লিখতাম, আর এইখানে আমরা লিখতাম 3x² প্লাস 5x প্লাস 1, এইভাবে ভাগ করতাম। এখন আমি বলতে চাইছি, আমরা যখন ভাগ করেছিলাম, লক্ষ্য করো এই ভাগটা যখন শিখেছিলাম তখন কি এই ভাগের থেকে আলাদা কিছু নিয়ম শিখেছিলাম? না, ভাগের মূল ফান্ডাটা কিন্তু একই ছিল, আগের মতোই ছিল। কেমন? দেখো আমরা এইটাকে এখানে এমন কিছু বসাতাম যাতে এর এই পাওয়ারটা মেলে, আচ্ছা, কিন্তু যেন কোনোভাবে এই পাওয়ারটা না বেড়ে যায়, যেমন এখানে 2 আছে যেন তার থেকে বেশি না হয়ে যায়, ঠিক এরই মতো যেন বেশি না হয়ে যায় সেটা লক্ষ্য করছি। তাহলে আমরা এখানে করতাম কি, 3x দিয়ে গুণ করতাম, তাহলে এটা দিয়ে গুণ করলে হতো 3x² - 3x। এবার আমরা কি করতাম, এটাকে বিয়োগ করতাম, এটা বিয়োগ করতাম, এটা প্লাস হয়ে যেত, তাহলে এটা কেটে যেত, এটা হতো দেখো 8x। তারপরে আমরা 1টা নামাতাম, যেমন এখানে ভাগার কিছু থাকলে নামাতে হয় সেরকম নামাতাম, তারপরে আবার এটা মিলাতাম। তাহলে আমরা কি করছি, ধরো প্লাস 8 দিয়ে গুণ করছি, সো 8x - 8। আবার এটা মাইনাস করতাম, এটা প্লাস হয়ে যেত, এটা কেটে যেত, এখানে হতো 9। এবার লক্ষ্য করো এখানে x এর থেকে এটা কম হয়ে গেছে, এখানে যদি x থাকতো বা x² থাকতো তাহলে আমরা আবার ভাগ করতাম, কিন্তু x এর থেকে কম হয়ে গেছে। এর ডিগ্রি, এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 1, আর এই পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, এর ডিগ্রি হচ্ছে 0, এর থেকে এটা কম হয়ে গেছে, তাই জন্য আমরা ভাগটা করতে পারলাম না, এবং এই জায়গাতেই ছেড়ে দিতাম। এবং সেই একই রকম ভাবে এইটাকে আমরা বলতাম ভাগফল, এটাকে বলতাম ভাগশেষ, এটাকে বলতাম ভাজক, আর এইটাকে আমরা বলতাম ভাজ্য। তো দেখো আমরা যা কিছু পেলাম এই সবগুলো ওই রকম শর্ত মানছিল কিনা লক্ষ্য করো তো। আমরা এর জন্য ওই পয়েন্টগুলোকে নোট করছি। নাম্বার 1 দেখো তো, ভাজকটা, প্রথম পয়েন্ট ছিল ভাজক। দেখো ভাজকটা কি আছে, x - 1। এটা কি শূন্য আছে? শূন্য নেই। শূন্য দিয়ে হলে কি আমরা ভাগ করতে পারতাম? পারতাম না। যে কোনো ভাগ সবসময় শূন্যর থেকে বড় কিছু দিয়ে ভাগ করতে হবে। মানে এখানে যেহেতু আমি নাম্বারের বেলায় বড় বলছি, এর বেলায় কি বলবো, শূন্য ছাড়া অন্য যে কোনো পলিনোমিয়াল দিয়ে ভাগ করতে হবে। যেমন তুমি অন্য কনস্ট্যান্ট পলিনোমিয়াল দিয়ে ভাগ করতে পারো, তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করতে পারো, কিন্তু শূন্য পলিনোমিয়াল দিয়ে ভাগ করতে পারবে না। সো এর বেলায় দেখো ওই এক নম্বর, আচ্ছা আমরা এই পয়েন্টে এখানে রাইট করছি। সো 1 নম্বর পয়েন্টে কি হচ্ছে, ভ্যালিড হচ্ছে এটার বেলায়। 2 নম্বর পয়েন্ট কি ছিল, দেখো এটা ভাগফল, ভাগশেষ ছিল এটা। এই দুটোর মধ্যে দেখো সর্বদা ইউনিক বলেছি, অনন্য, মানে একই রকম উত্তর হবে। আচ্ছা ভাগ তো তোমরা পরীক্ষার সময় বিভিন্ন ছাত্ররা করতে, সব ছাত্রের উত্তর তো একই হতো, সব স্যারের উত্তর তো একই হতো, সব বইয়ের কোশ্চেনের অ্যান্সার তো একই হতো। তার কারণ কি? তার কারণ এটা ইউনিকলি পাওয়া যেত, ভাগের নিয়মটা এক, সেই নিয়মে একই উত্তর পাওয়া যায়। তাহলে আমরা দেখো 2 নম্বরটাও স্যাটিসফাই করছে। 3 নম্বর কি, দেখো আমরা বলছি ভাগশেষ শূন্য হবে, অবশ্যই এটা যদি মিলে যেত তাহলে শূন্য হতো, আর যদি শূন্য না হয় কি হয়, তাহলে কি হয়, ভাগশেষটা ভাজকের থেকে কম হয়। লক্ষ্য করো এখানে কত, এটা 1 ডিগ্রি, এটা তার থেকে কমে গেছে, ওই জন্যই আমি ওটাকে বন্ধ করে দিয়েছি। তার মানে ওখানে নাম্বার ছিল বলে বলেছিলাম যে ভাগশেষটা ভাজকের থেকে কম হবে, আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে পলিনোমিয়াল, তো নাম্বার নয়, সংখ্যা নয়। তাহলে আমরা কি বলবো, এই 3 নম্বরটি একটা অল্টারনেট রুট, অল্টারনেট কি পাবো না, ভাগশেষের মাত্রা, মানে যেটাকে ডিগ্রি বলি, এটা সবসময় কার থেকে কম হবে, ভাজকের মাত্রার থেকে কম হবে। এইটা হচ্ছে একটা কি পয়েন্ট, এইটারই একটা ঘুরিয়ে লেখা হলো। তো আমরা দেখতে পেলাম যে ভাগ যখনই করি না কেন একই রকম, ভাগ কিন্তু সংখ্যায় করি, ভাগ বহুপদী সংখ্যামালায় করি, সব ভাগই আমরা অলরেডি করেছি, কিন্তু তার ভিতরের এই ফিচার্সটা কিন্তু একই ছিল। এবার দেখো আমরা আরেকটা জিনিস চেক করে নিই, এই জিনিসটা ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা হচ্ছে কিনা। দেখো এর বেলায় আমরা কি করবো, তাহলে এইটা ইকুয়াল টু এইটা ইন্টু এটা প্লাস এটা হচ্ছে কি দেখবো, চলো চেক করা যাক। আমরা লিখছি ধরো এই অনুযায়ী ভাজক ইন্টু ভাগফল, তাহলে এইটাকে লিখে ফেলি। এখন ভাজক ইন্টু ভাগফল প্লাস
ভাগশেষ সমান, দেখো ভাজক, ভাজক মানে এটা x মাইনাস 1, ভাগফল মানে হচ্ছে 3x প্লাস 8, ভাগশেষ মানে 9। এটা দেখো আমরা সমাধান করছি, আমরা সমাধান করলে কি পাচ্ছি, এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3x মাইনাস 8 প্লাস 9। আচ্ছা আর একটু সমাধান করছি, কি হচ্ছে দেখো 3x স্কোয়ার, এটা হচ্ছে 8x মাইনাস 3x, সো প্লাস 5x প্লাস 1, এবং এটা কি আমরা কি বলেছিলাম দেখো ভাজ্য। তাহলে দেখো এর বেলাতেও এটা সত্যি আর পলিনোমিয়ালের বেলাতেও এটা সত্যি। আমরা তাহলে এই যে সত্যিটা হলো এর উপর বেস করে একটা স্টেটমেন্ট লিখে নেব। কি স্টেটমেন্ট লিখে নেব না, সব ভাগের ক্ষেত্রে কি সত্যি, কি স্টেটমেন্ট, মনে করো আমরা এগুলোকে নাম দিচ্ছি, আমরা এইভাবে নাম দিচ্ছি, আমরা ভাজ্যটাকে নাম দিচ্ছি fx, ভাজকটাকে নাম দিচ্ছি gx, পলিনোমিয়াল তো পলিনোমিয়ালকে আমরা এইভাবে নাম দিই, এটাকে fx বলছি, এটাকে gx বলছি। আর ভাগ করলে মনে করো আমি ভাগফল পাচ্ছি, আচ্ছা ভাগফলটা কি হচ্ছে, সেটা কোনো না কোনো একটা পলিনোমিয়ালই হচ্ছে, তাহলে ভাগফলটাকে আমরা মনে করে বলছি qx, আর যেটা পড়ে থাকছে অর্থাৎ ভাগশেষ সেইটাকে আমরা কি বলছি মনে করো rx, মানে যেটা অবশিষ্ট থাকে ভাগশেষ থাকে। এগুলো ইংরেজি নাম থেকে এগুলো হয়েছে, এটা কোশ্চেন বলা হয়, এটা রিমাইন্ডার বলা হয়, যেটা কিউআর এবং স্ট্যান্ডার্ড নোটেশন দেওয়া হয়। তো আমরা যদি ওরকম না ভাবি, এগুলো এক একটা পলিনোমিয়ালের নাম ভাবি, যে এইভাবে ভাগ করে আমরা fx কে gx দিয়ে ভাগ করে qx ভাগফল এবং rx রিমাইন্ডার পেয়েছি। সেক্ষেত্রে কি কি গল্প সত্যি হবে, এই গল্পগুলোই সত্যি হবে যে fx পলিনোমিয়ালকে gx পলিনোমিয়াল দিয়ে ভাগ করলে যদি qx পলিনোমিয়াল এবং qx ভাগশেষ এবং rx ভাগফল পাওয়া যায়, তাহলে qx এবং rx হবে ইউনিক, অনন্য, এবং অবশ্যই gx পলিনোমিয়ালটা ছিল নট ইকুয়াল টু 0, এবং এই rx পলিনোমিয়ালের ডিগ্রিটা অবশ্যই gx পলিনোমিয়ালের ডিগ্রি থেকে ছোট হবে। তার কারণ এই 3 নম্বর প্রপার্টি বলছে যে qx পলিনোমিয়ালের ডিগ্রিটা rx পলিনোমিয়ালের ডিগ্রি থেকে ছোট হবে। তো দেখো একটা ভাগের ক্ষেত্রে এই সমস্ত গল্পটা কত সুন্দরভাবে আমরা লিখে নিচ্ছি। তো আমরা যে কথাটা বললাম সেটা লিখে নিয়ে ফিরে এলাম। কি বলছি না, যদি fx কে gx নট ইকুয়াল টু 0 বহুপদী সংখ্যামালা দ্বারা ভাগ করা হয়, এই যে fx কে gx দ্বারা ভাগ করা হয়, তবে দুটি অনন্য অর্থাৎ ইউনিট qx এবং rx, এই দুটো ইউনিট পাওয়া যাবে, এখানে বলেছিলাম সংখ্যামালা পাওয়া যাবে যাতে fx সমান gx ইনটু qx প্লাস rx হয়। লক্ষ্য করো এই যে এর মতো করে, এই যে ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, দেখো এটা ভাজ্য ছিল সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, এইটা হবে, অর্থাৎ ভাগ করা হয়েছে, এটাই বোঝা গেল যে এইটা দিয়ে এটাকে ভাগ করলে এরকম একটা পাবো, এবং কিউ আর টা হবে ইউনিক, যেখানে rx টা 0 হবে, এই যে বলেছিলাম হয় ভাগশেষটা 0 হবে অথবা rx এর মাত্রাটা gx এর মাত্রা থেকে কম হবে, হয় এটা হবে নাহলে এটা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভাগের মূল ফান্ডাটা কি। ভাগের মূল ফান্ডাটা সব বেলায় একই, বহুপদী সংখ্যা বেলাতেও একই। তো আমরা এবার দেখে নেব একটা ম্যাজিক, যেটা দিয়ে বোঝা যাবে যে কোন জিনিসের ভাগ করলে ভাগশেষ কত হয়। লক্ষ্য করো আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে ভাগ করে তার ভাগশেষ কত হয় বার করতে জানি। আমরা এবার জানবো কোন সংখ্যাকে ভাগ না করে তার ভাগশেষ কত হয় সেটা নির্ণয় করা, এবং এইটা যে পদ্ধতিতে নির্ণয় করব তার নামই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। দেখো আমরা এই বোর্ডটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তো আমরা ভাগশেষ উপপাদ্যটা সবার প্রথমে লিখে নিচ্ছি, তারপরে এটা বুঝে নেব কি ভাগশেষ উপপাদ্য। বলছে fx বহুপদী সংখ্যা মালা যার মাত্রা n, একটা বহুপদী সংখ্যা মালা, এই যে fx যেটাকে আমরা ভাজ্য হিসেবে নেব, যার মাত্রা হবে n, এবং অবশ্যই এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, মানে বহুপদী সংখ্যা মালার মাত্রাটা হয় 1 নেব নয় 2 নেব বা তার থেকে বেশি নেব, কিন্তু 1 এর থেকে কম নেব না, কারণ 1 এর থেকে কম মাত্রার বহুপদী সংখ্যা মালা কোনগুলো হয়, কনস্ট্যান্ট পলিনোমিয়াল গুলো হয়, কনস্ট্যান্ট পলিনোমিয়াল গুলো ছাড়া। তো আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়াল ছাড়া যে কোনো বহুপদী সংখ্যা মালা নিলাম, তার মানে তার মধ্যে অবশ্যই x আছে, মানে চলরাশি আছে, এরকম যদি নিই, এবং fx বহুপদী সংখ্যা মালা যার মাত্রা এটা কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f a, যেখানে a একটি বাস্তব সংখ্যা। কি বলছি না, ওই বহুপদী সংখ্যামালাকে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি, মানে আমরা এই যে gx এর জায়গায় তখন কি নিচ্ছি, x মাইনাস a, এইটা দিয়ে ভাগ করছি, যেখানে এটা কি হবে, এটা হবে একটা বাস্তব সংখ্যা, a একটি বাস্তব সংখ্যা।
এইরকম যদি করি তাহলে কি হবে না ভাগশেষটা, দেখো এর ক্ষেত্রে ভাগশেষ যেটা আমরা এই যে ভাগটা করেছিলাম তার মানে 9 বেরিয়েছিল, এই জিনিসটা কত হবে এফ অফ এ, মানে এফ এ এক্স এর জায়গায় এ বসিয়ে দাও, যেটা পাবে সেটা। আচ্ছা এটা কি করে হচ্ছে বিশ্বাস হচ্ছে না, চলো আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নিই। এই উদাহরণটা তো আমাদের করা, এটা দিয়ে দেখছি। চলো আমরা তাহলে ভাবছি এক্সাম্পল দেখছি। ধরো আমরা এফ এক্স কে ভাগ করছি, এফ এক্স কে নিয়েছি, এইটা হচ্ছে 3x² প্লাস 5x প্লাস 1, এটাকে কি দিয়ে ভাগ করছি আমরা x মাইনাস এ দিয়ে, মানে আমরা gx কে নিয়েছি, এই যে gx মানে যাকে আমরা বলেছিলাম ভাজক, সেটাকে নিচ্ছি x মাইনাস, সেখানে কত নিচ্ছি x মাইনাস 1, তো আমরা x মাইনাস 1 নিলাম, মানে আমরা a এর জায়গায় 1 নিলাম। তাহলে এই উপপাদ্য অনুযায়ী ভাগশেষটা যেটাকে আমরা আগে rx বলেছিলাম, লক্ষ্য করো সেটা হওয়া উচিত কি f অফ a, x এর জায়গায় a বসাতে হয়, এখানে a এর জায়গায় 1 আছে, তাহলে f অফ 1 হওয়া উচিত। দেখা যাক তো f অফ 1 করলে কত হয়, f অফ 1 মানে x এর জায়গায় 1 বসাতে হবে, সো 3 × 1² প্লাস 5 × 1 প্লাস 1, দেখো 3 × 1 প্লাস 5 প্লাস 1, তার মানে হলো 3 5 8 9, দেখো আমাদের আগেও 9 ছিল এবং উপপাদ্য দিয়েও 9 হলো। এবং ম্যাজিকটা হলো এটাই, যেখানে ভাগ করে 9 বার করতে হয়েছিল, এখানে ভাগ না করে আমরা 9 পেয়ে গেলাম। আমরা আরো কত সুন্দর জিনিস দেখো, আমরা ভাগ ফল কি জানতে পারিনি, কিন্তু ভাগ শেষ কি জানতে পেরে গেছি। তার মানে আমরা বলতে চাইছি এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা আমাদের খুব কাজের উপপাদ্য, আমাদেরকে বড় বড় ভাগ করতেই হবে না, ভাগ না করেই তার শেষে পরিণাম কি, তার পরিণতি কি, সবই আমরা কিন্তু জানতে পেরে যাচ্ছি। তো আমরা এই উপপাদ্যটাকে আমরা এবার একটু প্রমাণ করে দেখবো যে কেন এরকম হচ্ছে, যে একটা বহুপদী সংখ্যামালাকে x মাইনাস এ দিয়ে ভাগ করলে এরকম f এ কেন তার ভাগশেষ হচ্ছে, এটার আমরা প্রমাণ দেখবো। তার জন্য আমরা বোর্ডের এই পোর্শনটা একটু মুছে নিচ্ছি। তো এবারে আমরা প্রমাণটা দেখে নিই। দেখো প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, fx একটা পলিনোমিয়াল আছে যার ডিগ্রি 1 এর থেকে বেশি, এটা আমাদেরকে ধরে নিতে হবে, এবং ধরে নিতে হবে তাকে x মাইনাস এ দিয়ে ভাগ করা হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ভাগশেষটা হবে f এ। এর জন্য আমরা একটু আগেই এইরকম থেকে একটা স্টেটমেন্ট লিখেছিলাম, মনে আছে, যে ভাগ করলে কি কি পাই এবং তাদের কি ক্রাইটেরিয়া থাকে, 3টে পয়েন্ট লিখেছিলাম। ওই পয়েন্টটার উপর বেস করে আমরা এটা প্রমাণ করব। দেখো কিভাবে করছি। আমরা মনে করি fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n greater than equal to 1, 1 এর থেকে বেশি মাত্রার একটা বহুপদী সংখ্যামালা। fx কে x মাইনাস a দ্বারা ভাগ করা হয়েছে। একটা পলিনোমিয়াল তাকে x মাইনাস a দিয়ে ভাগ করেছি, আমাদেরকে প্রমাণ করতে হবে যে f এটা হচ্ছে তার ভাগশেষ। আচ্ছা ভাগ করলে কি পাওয়া যায়, ভাগ করলে ওই যে 3টে পয়েন্ট লিখেছিলাম সেগুলো পাওয়া যায়। কি পাওয়া যায় না, অতএব qx ও rx দুটি অনন্য মানে ইউনিক বহুপদী সংখ্যামালা আছে। এটা আছে কেন বলছি, তার কারণ হচ্ছে একে একে দিয়ে ভাগ করা হচ্ছে, যখনই ভাগ করা হবে তখনই ভাগফল আর ভাগশেষ থাকবে, এগুলো তার কথাই বলছে, এটা ভাগফল এটা ভাগশেষ। দুটি অনন্য বহুপদী সংখ্যামালা আছে যাহাতে কি হবে, fx সমান যেটা দিয়ে ভাগ করেছি ওইটা ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, এটাই ছিল আমাদের সূত্র, যেখানে fx সমান x মাইনাস a ইনটু qx প্লাস rx, যেখানে কি হবে ওই শর্তগুলো কি না, rx এর মাত্রা কম হবে কার থেকে, gx এর মাত্রা, এখানে gx টা কি, gx হচ্ছে এটা যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস a এর মাত্রা, অথবা কি হবে, ভাগ করে যদি ভাগশেষটা মিলে যায় তাহলে rx টা 0 হবে, এই দুটো ছাড়া কিছু হতে পারে না, মিলে গেলে 0, নাহলে তার মাত্রা থেকে কম। এবার আমরা এই জিনিসটা থেকে কি কি করতে পারি, দেখো এই কথাটার মানে কি, rx এর মাত্রাটা x মাইনাস a এর মাত্রার থেকে কম। আচ্ছা ভাবো তো, rx এর মাত্রা, x মাইনাস এর মাত্রা কত, x মাইনাস a তো একটা বহুপদী সংখ্যামালা, এর মাত্রা হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে এর মাত্রা 1, তাহলে rx এর মাত্রা x মাইনাস এর থেকে কম বলাও যায়, 1 এর থেকে কম বলাও তাই, কারণ x মাইনাস এর মাত্রা হচ্ছে 1, এটা অথবা এটা, rx টা 0 যেটা ছিল। আচ্ছা এবার দেখো এর মানে আবার কি বলতে পারি, rx এর মাত্রা 1 এর থেকে কম, আচ্ছা তাহলে rx
এর মাত্রা। ভাবো তো, একটা যে কোনো বহুপদী সংখ্যামালা তার সর্বনিম্ন মাত্রা কি হতে পারে? একটা বহুপদী সংখ্যামালার সর্বনিম্ন মাত্রা হতে পারে শূন্য, কারণ শূন্য থেকে কমে মাত্রা হয় না। আর এটা একের থেকে কম, তাহলে একের থেকে কম কি আর থাকবে? তাহলে শূন্য ছাড়া আর কিছু করার নেই। তাহলে আর এক্স এর মাত্রা হবে শূন্য, আর অথবা পার্ট যেটা ছিল অথবা আর এক্স সমান শূন্য। আবার ভাবো, আর এক্স একটা এমন বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে শূন্য। শূন্য মাত্রার বহুপদী সংখ্যামালা মানে কোনগুলো? শূন্য মাত্রার বহুপদী সংখ্যামালা মানে সেটা একটা কনস্ট্যান্ট বহুপদী সংখ্যামালা, সেটা একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তার মানে আর এক্স একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এটা গেল ধ্রুবক। আর যদি আর এক্স নিজে জিরো হতো, আর এক্স নিজে জিরো তো একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তার মানে আমি বলতে চাইছি আর এক্স এর মাত্রা শূন্য হলেও সে ধ্রুবক বহুপদী সংখ্যামালা, আর এক্স এর মাত্রা জিরো হলেও সে বহুপদী সংখ্যামালা। এই দুটোর যেটাই হোক না কেন, আর এক্স কিন্তু ধ্রুবক বহুপদী সংখ্যামালা ছাড়া কিচ্ছু হওয়ার নেই। তো আর এক্স যদি ধ্রুবক বহুপদী সংখ্যামালা হয়, তাহলে আর এক্স কে দেখতে কেমন হবে? আর এক্স কে দেখতে হবে এরকম কোন একটা ধ্রুবক ভ্যালু আর এর সঙ্গে সমান হবে, যেখানে আরটা হচ্ছে একটা ধ্রুবক। লক্ষ্য করো, আর এক্স এর ভ্যালুটা ধ্রুবক, তার মানে তার মধ্যে কোনো এক্স থাকবে না, সেটা একটা সিম্পলি ভ্যালু, কোন একটা ভ্যালু, ওটাকে আমরা 5, 10 এরকম কিছু ভাবতে পারি, এরকম একটা ভ্যালু হবে, এটাকে আমরা আর লিখেছি। এবার দেখো, এইটা যদি হয় তাহলে এই ভ্যালুটা আর এক্স এর ভ্যালু, এটা এখানে আমরা বসিয়ে দিই। তাহলে অতএব আমরা কি পেলাম? fx ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স এর ভ্যালু এখন হয়েছে আর, যাই হোক না কেন ওই ঘটনাটা আর। আচ্ছা, এবার দেখো, আমরা দেখেছিলাম যে পলিনোমিয়ালের বহুপদী সংখ্যামালার যে কোনো জিনিস আমরা দু সাইডে একই রকম জিনিস বসাতে পারি। তাহলে আমরা কি করছি? উভয় পক্ষে এক্স এর জায়গায় এ বসিয়ে দিচ্ছি। উভয় পক্ষে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই কি পাচ্ছি? দেখো তো, এটা পাচ্ছি এফ এ, এটা পাচ্ছি এ মাইনাস এ ইন্টু কিউ এ প্লাস আর। দেখো, আর এর মধ্যে তো ধ্রুবক, ওর মধ্যে কোনো এক্স নেই, তাহলে এটা আরই থাকলো। ওকে, সমাধান করলে কি হচ্ছে দেখো তো, এফ এ ইকুয়াল টু এটা হচ্ছে 0 ইন্টু কিউ এ প্লাস আর। তাহলে আমরা কি পেলাম বলতো? এফ এ ইকুয়াল টু এটা 0 প্লাস আর মানে আর। সো আমরা পেয়ে গেলাম আর ইকুয়াল টু এফ এ। আচ্ছা, আর ইকুয়াল টু এফ এ মানেটা কি? আর মানে কি ছিল ভাবো? আর কার জায়গায় বসেছে? আর তো আর এক্স এর জায়গায় বসেছে। তার মানে আমি বলতে পারি যে এফ এ ইকুয়াল টু আর এক্স। তার মানে আমি বলতে পারি ঘুরিয়ে আর এক্স ইকুয়াল টু এফ এ। আর আর এক্সটা কি? এইভাবে লেখার মানে এই জায়গাটা কে থাকে? এটাই তো ভাগশেষ থাকে। তাহলে আমি এটাই বলতে পারি যে আর এক্স মানে হচ্ছে ভাগশেষ ইকুয়াল টু এফ এ। দেখো, এটাই তো প্রমাণ করতে চাইছিলাম যে ভাগশেষ হবে এফ এ, এখানে বেরোলো ভাগশেষ ইকুয়াল টু এফ এ। তাহলে দেখো কত সহজে আমরা বুঝে গেলাম যে কোনো পলিনোমিয়ালকে x মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় এফ এ, এবং এইটাই হলো ভাগশেষ উপপাদ্য। এবং যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই উপপাদ্য কাজে লাগিয়ে আমরা কিন্তু ভাগ না করেই, ভাগ ফল না জেনেই ভাগশেষ কি বলে দিতে পারবো। এইটাই হলো ভাগশেষ উপপাদ্যের একটা গুরুত্বপূর্ণ দিক। তো আজকের ক্লাসে আমরা যা কিছু বললাম এই সমস্ত কিছুকে একটা নোট আকারে নিয়ে চলে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আমরা নোটগুলো লিখছি। নোট 1। আচ্ছা, আমরা লাস্ট যে পয়েন্টটা করলাম ভাগশেষ উপপাদ্য, এর নোটটা করে নিই। কি নোট? না এফএক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কি হয়? ভাগশেষ ইকুয়াল টু এফ এ হয়। এইটা আমরা লাস্ট যে পয়েন্টটা শিখলাম, যেটা জানলাম ভাগশেষ উপপাদ্য, সেটা নোট। এখন দেখো এটাকে ঘুরিয়ে কি হতে পারে? ঘুরিয়ে এরকম আসতে পারে যে এফএক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবো না, এক্স প্লাস এ দ্বারা ভাগ করবো। লক্ষ্য করো তফাৎটা কি? আমরা এক্স মাইনাস এ দিয়ে করছি না, মানে প্লাস দিয়ে করছি, তাহলে ভাগশেষটা কি হবে? এটা তো একটু ঘুরিয়ে গেল। কি করে হবে? খুব সহজ। আমরা এইভাবে ভাববো, আগের বারে এক্স মাইনাস এ ছিল বলে এই এটাকে নিয়েছিলাম, এইবারে ছিল তো এক্স প্লাস এ, তাহলে এটাকে ভাবতে পারি এক্স মাইনাস অফ মাইনাস এ। তাহলে এর সঙ্গে কম্পেয়ার করলে আমরা এইটাকে নেব, তার মানে এফ অফ মাইনাস এ হবে। এটা মনে রাখার আরো একটা উপায় আছে। কি করে? আমরা দেখো, যদি এই যেটা দিয়ে ভাগ করছি এক্স মাইনাস এ, যদি এক্স মাইনাস এ কে শূন্যের সঙ্গে সমান করি, তাহলে সমাধান করে পাই এক্স ইকুয়াল টু এ, তাই জন্য এখানে এ নিয়েছিলাম। আর যদি আমরা এক্স প্লাস এ কে শূন্যের সঙ্গে সমান করি, তাহলে এক্স ইকুয়াল টু পাই মাইনাস এ, তাই জন্য মাইনাস এ নিয়েছি। আমরা এইভাবে ভেবে নিতে পারি যে এর যে রুটটা বেরোবে, এই ভাজ্যকের যে রুটটা বেরোবে, সেটা থেকে আমরা কি করতে পারি? ওটা নিয়ে নিতে পারি, বা এইভাবে মনেও রাখতে পারি নোট আকারে, যে মাইনাস থাকলে এ নেবো আর প্লাস থাকলে মাইনাস এ নেবো। আচ্ছা, আরেকটা পয়েন্টের কথা ভাবো, আমরা যদি এটাকে এরকম ভাবে ভাগ করতাম,
fx কে bx প্লাস a দিয়ে ভাগ করতাম, bx মাইনাস a দিয়ে ভাগ করতাম, তখন কি হবে ভাগশেষ? তখন ভাগশেষ হবে f অফ, এটাকে তাহলে শূন্যের সঙ্গে সমান করে যেটা পাওয়া যায় bx মাইনাস a সমান শূন্য করলে x এর মান কত বেরোয়? x এর মান বেরোয় a বাই b, তাহলে এটা হবে f অফ a বাই b। বোঝা গেল? আবার আরেকটা নোট তাহলে খুব অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো কি হবে, যে fx কে bx প্লাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? f অফ, ওইটা সমাধান করলে মাইনাস a বাই b হবে, f অফ মাইনাস a বাই b। এটা গেল। এবার দেখো এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, মনে করো কোনো একটা জিনিসকে ভাগ করলাম, করে ভাগশেষটা এইটা পেলাম, করে ভাগশেষ সমান শূন্য পেলাম, তখন কি হয়? মনে করো একটা উদাহরণ নিচ্ছি, মনে করো 8 এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 8 কে যদি 2 দিয়ে ভাগ করি 4 দুগুণে 8 শূন্য, দেখো ভাগশেষ শূন্য হচ্ছে। তাহলে ভাগশেষ শূন্য হওয়ার অর্থ দেখো আমাদের এই কথাটা কি বলতে পারি যে 2 এর নামতা পরে 8টা মিলে গেল, তার মানে 2 এর গুণিতকের মধ্যে 8টা আছে। তাহলে ভাগশেষ শূন্য হওয়ার একটা অর্থ হলো, ভাগশেষ শূন্য হওয়ার একটা অর্থ হলো যে ওই জিএক্সটা আছে। ভাগশেষ শূন্য কার ক্ষেত্রে কাকে না, যখন আচ্ছা এটা একটু ভালো ভাষায় লিখে তাহলে বুঝতে পারবে, fx কে gx দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। তার মানে কি বুঝবো? তার মানে এটাই বুঝবো যে gx এর গুণিতক fx, তাই তো? যেমন 2 এর গুণিতক ছিল 8, ঠিক সেরকমই যেটা দিয়ে ভাগ করেছি তার গুণিতক হবে fx। আচ্ছা এছাড়া আর কি বুঝবো? আচ্ছা এছাড়া আরো একটা জিনিস বুঝতে পারি, লক্ষ্য করো, আমরা এটা কি বলতে পারি যে 8টা 2 দ্বারা বিভাজ্য, দেখো এই কথাটা বলতে পারি, তাহলে ওখানে ওই কথাটা বলবো যে fx gx দ্বারা বিভাজ্য। আচ্ছা আর কি বলতে পারি? আচ্ছা দেখো তো আমরা এটা বলতে পারি কি যে 2টা 8 এর একটা উৎপাদক, 8 কে যদি ভাঙতাম তাহলে তো 2 আসছে, 2 4 2 2, দেখো 8 কে ভাঙলে 2 আসছে না, তার মানে 2টার উৎপাদক ছিল, সেই জন্যই তো ভাগটা মিলে গেছে। তাহলে আমরা ঠিক একই কথা বলতে পারবো যে gx fx এর একটি উৎপাদক। এই সমস্ত কনসেপ্ট কিন্তু আমরা অঙ্ক করার সময় ইউজ করব। যখনই আমরা ভাগশেষ শূন্য দেখব তখনই আমরা ঘুরিয়ে এই কথাগুলো বলতে পারবো যে gx fx এর একটি গুণিতক, gx fx এর একটি উৎপাদক, বা fx এর একটি gx দ্বারা বিভাজ্য, fx gx দ্বারা বিভাজ্য। তো আজকের ক্লাস ভিডিও আমরা ভাগশেষ উপপাদ্য সম্পর্কে A to Z সমস্ত কিছু জেনে নিলাম। যদি তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ক্লাস ভিডিও আমরা এই ভাগশেষ উপপাদ্যের উপর যে তোমাদের বই এক্সারসাইজটা আছে কোর্সে দেখি 7.3, এটার সমাধান নিয়ে ফিরে আসছি। আর এই ক্লাস ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। এবং বন্ধুদের মধ্যে এই ভিডিও লিংকগুলি শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।